নমস্কার, ইনস্ক্রিপ্ট এডিটর্স চয়েসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক। পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলি আশঙ্কা করছে দৃষ্টান্তমূলক প্রত্যাঘাত হানতে চলেছে ভারত। একই আশঙ্কা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাক নিরাপত্তা উপদেষ্টা এবং অন্যান্যদের। পাকিস্তান মরিয়া এই প্রত্যাঘাত এড়াতে একদিকে তারা বলছে তারা নিরপেক্ষ তদন্ত চায়, অন্যদিকে তারা মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলছে একটা মধ্যস্থতার জন্য। পাশাপাশি তারা ভারতকে কনসিকোয়েন্সের ভয় দেখাচ্ছে, অর্থাৎ বলছে ফল ভালো হবে না। প্রথমেই বলার, এই মধ্যস্থতার কথাটা এক ধরনের ডিস্ট্র্যাকশন টুল, টাইম বাইং, সময় কিনতে যাওয়া। পাকিস্তান চাইছে বাতাসটাকে একটু কুয়াশাচ্ছন্ন করে রেখে দিতে, যাতে মানুষের মধ্যে একটা দ্বিধা দোলাচল কাজ করে। পাকিস্তান যখন বলছে লস্করি তৈবা তো ধ্বংসই হয়ে গেছে, আমাদের দেশে জঙ্গিবাদ কোথায়, তখন মনে রাখতে হবে এটা একটা ডাহা মিথ্যে। হ্যাঁ, লস্কর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, কিন্তু অন্য নামে আত্মপ্রকাশ করেছে। টিআরএফ তেমনই একটি সংগঠন। ফলে এই পহেলগাম ঘটনার দায় পাকিস্তান এড়াতে পারবে না। টিআরএফ প্রথমে দায় স্বীকার করে পরে কেন দায় এড়াতে শুরু করলো? কারণ পাকিস্তান এটা বুঝতে পেরেছে এই ২৬ জন নিরীহ নিরপরাধ ভারতীয়র মৃত্যুতে পাকিস্তানকে কুণ্ঠাসা হতে পারে। তাছাড়া ভারতের স্ট্র্যাটেজিক আক্রমণ প্রথমেই পাকিস্তানকে অনেকটা কুণ্ঠাসা করে দিয়েছে। ভারত বলছে সিন্ধু চুক্তি বাতিল। পাকিস্তান এই চুক্তি বাতিল হতেই বলছে সিন্ধু নদ দিয়ে হয় জল বইবে নয় রক্ত। কেনই আগ্রাসী মনোভাব, কেনই আগ্রাসনের ভয় দেখানো? সিন্ধু চুক্তি যদি বাতিল হয় পাকিস্তানের ক্ষতিটা ঠিক কতটা? আর সব থেকে বড় কথা, পাকিস্তানের পক্ষে কি ভারতকে সত্যি কোণঠাসা সামরিকভাবে করা সম্ভব? গদি মিডিয়ার ওই কমান্ডো কমিক্স, যার কথা আগের দিনও বলছিলাম, যুদ্ধের মহড়া, এগুলি পেরিয়ে আমাদের তথ্যের দিকে তাকানো উচিত। মূল আলোচনায় যাওয়ার আগে একটা ভুল স্বীকার করা জরুরি। আগের আলোচনায় আমি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে আইসিস উচ্চারণ করি। এটা একদম সম্পূর্ণ উচ্চারণগত ত্রুটি, একটা ভুল। আমি সেই ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই জায়গা থেকে পরের মূল কথাটায় আসা যাক। গদি মিডিয়ার ফানুস না উড়িয়ে তথ্য ধরে কথা বলা যাক যে সিন্ধু চুক্তি বাতিল মানে পাকিস্তানের এক্স্যাক্টলি কতটা ক্ষতি। পাকিস্তানের কৃষিকাজের ৮০% সিন্ধু অববাহিকায় হয়। এটার আয়তনের দিক থেকে বিচার করলে প্রায় ১৬ মিলিয়ন হেক্টর। পাকিস্তানে যে কৃষিজ ফসল উৎপন্ন হয় তার ৯০% সিন্ধু অববাহিকায়, সিন্ধু নদ তীরবর্তী এলাকায় উৎপন্ন হয়। পাকিস্তানের মোট জিডিপির ২৪% আসে এখান থেকে। মোট শ্রমিকের ৩৭% বেশি, ৩৭.৪০% এখানে কর্মরত। করাচি, লাহোর, ফয়সালবাদের মতো পাকিস্তানের মূল শহরগুলি জলের জন্য সিন্ধু নদের উপর অনেকটা নির্ভরশীল। পাশাপাশি পাকিস্তানের জলবিদ্যুতের জন্যে সিন্ধুর ওপর মোট যে জলবিদ্যুৎ তার ১/৩ আসে সিন্ধু থেকে। অর্থাৎ সিন্ধু নদের জল বন্ধ করা মানে খাদ্য উৎপাদনে ধাক্কা, জলবিদ্যুৎ উৎপাদনে ধাক্কা এবং তীব্র জলকষ্ট। খুব সাধারণভাবে বললে, সাধারণ ভারতীয়রা চায় না সাধারণ পাকিস্তানিরা জলকষ্টে প্রাণ দিক, কিন্তু বছরের পর বছর হামলা, কাবুল দূতাবাসে হামলা, সংসদে হামলা, সমঝোতা এক্সপ্রেসে হামলা, মুম্বাই হামলা, পুলওয়ামা, পহেলগাঁও, এই বারংবার আঘাত আমরা চিরতরে যে আহত করেছে আমাদের, তাদের মূল থেকে উপড়ে ফেলতে চাই, সন্ত্রাসবাদকে মূল থেকে উপড়ে ফেলতে চাই। আর সেক্ষেত্রে এমন কূটনৈতিক সিদ্ধান্তের নেপথ্যে আসলে থাকে একটা আত্মসমর্পণের বার্তা। কিন্তু পাকিস্তান দায় স্বীকার দূরে থাক, তার বার্তা ভারতকে ভুগতে হবে। অর্থাৎ প্রত্যক্ষ যুদ্ধের একটা প্রচ্ছন্ন ইশারা দিয়ে রাখছে পাকিস্তান। কিন্তু সত্যিই যদি রণাঙ্গনে দুই বাহিনীর দেখা হয়, যদি সর্বশক্তি মিলে দুটি দেশ যুদ্ধে সম্মুখ সমরে নামে, তাহলে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কার ওজন কতটা, কার ওজন বেশি, কার ওজন কম, এই স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে রাখতে চাই। ভারতে সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা মোটামুটি ১৪ লক্ষ, ১৪.৫ লক্ষ। পাকিস্তানের ক্ষেত্রে সংখ্যাটা ৬.৫ লক্ষ, ৬,৫৪,০০০। অর্থাৎ ভারতের কাছে ৮ লক্ষ সক্রিয় সৈন্য বেশি রয়েছে, ৮ লক্ষ বেশি রয়েছে। ভারতের রিজার্ভ ফোর্সে সৈন্যের সংখ্যা ১১ লক্ষ, ১১.৫ লক্ষ, পাকিস্তানের ৫.৫ লক্ষ। অর্থাৎ ভারতের রিজার্ভ ফোর্সে অন্তত ৬ লক্ষ সৈন্য বেশি রয়েছে।
আমরা যদি বাহিনী ধরে ধরে হিসেবটা করি, ভারতের স্থলবাহিনীর কাছে 4,201টি ট্যাঙ্ক রয়েছে। পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা 2,627টি। আমরা সাজোয়া গাড়ির ক্ষেত্রে যদি দেখি, ভারতের সাজোয়া গাড়ির পরিমাণ 23,245টি। পাকিস্তানের সাজোয়া গাড়ির পরিমাণ সেখানে 17,561। হ্যাঁ, স্বীকার করতে হবে যে স্বয়ংচালিত কামানের ক্ষেত্রে সংখ্যার বিচারে পাকিস্তানে এগিয়ে রয়েছে। ভারতের স্বয়ংচালিত কামান যেখানে 285, পাকিস্তানে সেটা প্রায় 668। আমরা স্থলবাহিনীর থেকে এবার একটু বায়ুসেনার দিকে আসি। ভারতের বায়ুসেনার বিমানের সংখ্যা 2400, যার মধ্যে 295টি ফাইটার জেট রয়েছে, 33টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এই ভারতের 2400 বায়ুসেনার বিমানের জায়গায় পাকিস্তানের সংখ্যাটা 1399। 2400-র সঙ্গে লড়াই 1399টি বিমানের। আমরা নৌবাহিনীর দিকে আসি। ভারতের নৌবাহিনীর জাহাজ সংখ্যা 294, যার মধ্যে 2টি বিমানবাহী রণতরী রয়েছে, 10টি ডেস্ট্রয়ার রয়েছে এবং 16টি সাবমেরিন রয়েছে। পাকিস্তানের সাবমেরিন সংখ্যা ঠিক তার হাফ, 8টি, আর পাকিস্তানে সব মিলে জাহাজের সংখ্যা 121টি। প্রতিরক্ষা খাতে কোন দেশের কতটা ব্যয় করা সম্ভব? ভারতের প্রতিরক্ষা বাজেট 2025 সালের জায়গা থেকে যদি দেখি, তাহলে সেটা হচ্ছে $8,400 কোটি। পাকিস্তান 2025 সালে এর থেকে $1,200 কোটি পিছিয়ে রয়েছে প্রতিরক্ষা খরচের জায়গা থেকে। এর পাশাপাশি আমি আপনাদের মনে করাবো, পাক সেনা ঘরের ভেতর বালুচ বিদ্রোহীদের বারংবার অভ্যুত্থান আটকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। মনে রাখতে হবে, এর পাশাপাশি মনে রাখতে হবে, ইমরান খানের গ্রেফতারির জন্যে পাকিস্তানের সরকার এবং সেনার ওপর, শাহবাজ সরকারের ওপর পাকিস্তানের জনসংখ্যার একটা বড় অংশ ক্ষুব্ধ। একটা তবে আছে। শেষ কথা হলো, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ শুধু 3 বাহিনীর ক্ষমতার উপরেই নির্ভর করে না। শক্তি বিচারের ক্ষেত্রে 3 বাহিনীর ক্ষমতাই শুধুমাত্র বিবেচ্য বিষয় নয়, ভাবতে হবে পারমাণবিক শক্তির প্রয়োগ এবং ফলাফলের কথাও। একটি 15 কিলোটনের বোমার অভিঘাতে, যেমনটা হিরোশিমা নাগাসাকিতে আমরা দেখেছিলাম, 50,000 থেকে 1 লক্ষ মানুষের মৃত্যু হয়। এই রিস্ক জোনে কিন্তু দুটি দেশই রয়েছে। ভারত নিউক্লিয়ার শক্তির বিচারে সাবমেরিন নির্ভর সিস্টেমের জন্য এগিয়ে রয়েছে, আবার 2-1টি জায়গায় এগিয়ে রয়েছে পাকিস্তান। অর্থাৎ নিউক্লিয়ার ওয়ার শুরু হলে দুটি দেশেই রক্ত ঝরবে, বহু মানুষের মৃত্যু হবে। আর এখানেই এমন দিন এলে প্রয়োজন পড়বে অক্ষ গঠনের। ভারত কোয়াডভুক্ত দেশ, মানে জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মানে US, এদেরকে পাশে পেতে পারে রাশিয়া এবং ইসরায়েলকে। অন্যদিকে পাকিস্তান কিন্তু চীনের উপর ডিপেন্ডেন্ট এবং তুরস্কের থেকেও তারা সাহায্য পেতে মরিয়া। তবে সব পক্ষকে আসলে ভাবাবে ভারতের বাজার, যা পাকিস্তানের বাজারের তুলনায় কয়েক গুণ বেশি সক্রিয়। কাজেই রণকৌশল তৈরির সময় কোনো পক্ষ বেছে নেওয়ার ক্ষেত্রে সকলেই এই শর্তাশর্তগুলি মনে রাখবে। আর ফলাফল আরও একটা হিরোশিমা আমরা জানি না। আমরা শুধু জানি আর একজন নিরপরাধ ভারতীয়কে সন্ত্রাসবাদীর হাতে নিহত হতে হোক, এমনটা চাই না। আমরা সারাক্ষণ যুদ্ধের রবরবা চাই না, কিন্তু সাধারণ নিরপরাধ ভারতীয়র মৃত্যুও চাই না। ভারত টুকরো টুকরো হোক চাই না। আমরা চাই সন্ত্রাসবাদকে তার শিকড় থেকে উপড়ে ফেলা হোক। আজ এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইনস্ক্রিপ্ট। সৎ, সাহসী, নিরপেক্ষ সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে আমাদের সাহায্য করুন, আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের ফলো করুন। আমাদের যে কোনো মূল্যের অর্থ সাহায্য আপনারা আমাদের ইউটিউব এই অনুষ্ঠানটির মধ্যেই করতে পারেন, কমেন্ট বক্সে স্টিকার কমেন্ট করে। সকলকে ধন্যবাদ। দেখা হবে পরের এপিসোডে।